4 ও লাইন না, মানে প্রায় অনেকটাই হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা একটা নাটকের একটা অংশ, নাটকের একটা লিরিক থেকে, গান থেকে নেওয়া, এজ ইউ লাইক ইট নাটক। এখানে লাভ এবং ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলেছে। এখানে মূল কথাটা হলো যে লাভ এবং ফ্রেন্ডশিপ তো আসলে নাই, প্রকৃত অর্থে ওইটা নাই। মানুষ সবাই যার যার জন্য নিজে চলে, বা নিজের জন্য, মানে নিজে, মানুষ সবার আগে নিজেরটা দেখে, নিজের যে বেনিফিটটা আগে দেখে, এটাই স্বাভাবিক। তো এখন দেখা গেছে যে এর মাঝেও কি করতে হবে, জীবনটাকে উপভোগ্য করে নিতে হবে এর মাঝে, মানে অর্থাৎ জীবনটা একটা পারফেকশন নাই। জীবনে জীবনে মানুষের পারফেকশন বলতে কিছু নাই। এই পারফেকশন বা এই ওয়ার্ল্ডলি লাইফে আমরা পুরোপুরি যে আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা পাবো না। এই না পাওয়ার মাঝেও আমাদেরকে নিজেদেরকে যতটা সম্ভব অ্যাডজাস্ট করে নিতে হবে। কবি এটাই বলতে চাচ্ছেন যে না পাওয়ার বেদনায় কাঁদাকাটি করে লাভ নেই, কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি বা এটাতে বেশি একটা দুঃখ পেয়ে লাভ নেই, কারণ একটা সময় আমাদের সবাইকে চলে যেতে হবে এখান থেকে। এই জন্য এখানে কবি প্রকৃতিকে এখানে টেনে এনেছেন, যে উইন্টার উইনকে বলছেন ব্লো ব্লো দাও উইন্টার উইন, বলতেছেন যে উইন্টার উইন তুমি বয়ে যাও, তুমি বইতে থাকো, তুমি বউ। অর্থাৎ উইন্টার উইন প্রথমেই উনি এখানে কেন প্রকৃতির কথা বলেছেন, প্রকৃতির একটা এলিমেন্টের কথা বলেছেন উইন্টার উইন, শীতকালের বাতাসের কথা উনি কেন বলছেন, যে বলছেন এই কারণে। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ইন্টারনেটে স্লো থাকার কারণে হলো স্যার ঢুকতে দেরি হয়েছে, এজন্য আমি ক্ষমা প্রার্থী স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবি এখানে প্রকৃতির যে স্বরূপটা তুলে ধরেছেন এই কারণে, যে যাতে করে মানুষের কাছে হঠাৎ করে মনে হয় যেন প্রকৃতিকে নিয়ে কেন শুরু হলো, যে মানুষের কাছ থেকে সে যখন ব্যথা পেয়েছে তখন সে প্রকৃতির কাছে ছুটে গিয়েছে। তো প্রকৃতির কাছে ছুটে যাওয়াটা যে কবি সাহিত্যিকদের একটা অভ্যাস, মানে প্রকৃতিকে ওরা মনে করে যে এখানে ইনোসেন্স আছে, এখানে নির্মল আনন্দ, মোহ, নির্মোহ ভালোবাসা রয়েছে। যে মানুষ এবং মানুষের সমাজ পরিবেশ, এর মাঝে অনেক দূষিত ভাব রয়েছে, একজনের প্রতি একজনের শত্রুতা, হিংসা, প্রকৃতির মাঝে কিন্তু এটা নাই। উইন্টার উইন্ডের কথা উনি প্রকৃতির কাছে উনি দৌড় দিয়েছেন, যে প্রকৃতি বাতাস তুমি বয়ে যাও বয়ে যাও, thou art not so unkind, তোমাকে আমার কাছে এতটা রূঢ় মনে হয় না, যেমনটা রূঢ় মনে হয় মানুষের অকৃতজ্ঞতা, as man's ingratitude, তোমার তো দাঁত দেখা যায় না, thy tooth is not so keen, তোমার দাঁত এত সূক্ষ্ম নয়, কামড় দিলে এত ব্যথা পাওয়া যায় না, বিকজ thou art not seen, কারণ তোমাকে তো দেখা যায় না। তোমাকে দেখা যায় না, তাহলে তোমার দাঁত যদি থেকেও থাকে এটা হয়তো অতটা সূক্ষ্ম নয়, কামড় দিলেও তো ব্যথা হয়তো পাওয়া যায় না। কিন্তু বন্ধুত্ব এরপরে বলছে, মানে অর্থাৎ তুলনা, কিন্তু বন্ধু যখন অকৃতজ্ঞতায় ভরে কামড় দেয় তখন কিন্তু খুব খারাপ লাগে। এবং বলতেছে যে অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার মাঝে আবার একটু খারাপ ইয়া রয়েছে, যে তুমি যখন বয়ে যাও তখন তোমার বা ঠান্ডা বাতাসে কিন্তু উইন্টার উইন্ডে খুব খারাপ লাগে, তখন আমাদের কাছে মনে হয় তুমি খুব রূঢ়। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, এখানে এটা মানে গানের একটা ইয়ে আর কি, কলি আর কি, যে হেই হো, হেই যে আমরা যেরকম গানের বেলা আমরা যেরকম বলি, হ্যাঁ গেয়ে যাই, আমরা গেয়ে যাই সবুজের বনানী তলে, হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং। স্যার ওদিকে এখানে আন্টু মানে কি? আনটু, আপ টু, ফ্রম টু, এরকম অর্থে আর কি। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, গে মানে হেই হো হো হো, এরকম গানের কিছু সুর আছে না, গানেরটা গাইলো দু চার লাইন গাইলে পরে হো হো গলা দিয়ে কিছু টান দিল, এরকম টাইপের। আনটু দ্য গ্রিন হলি, সবুজের বনানী তলে। হুম, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব ছলনা, ফেইনিং মানে ছলনা, বাটপারি, চিটারি, মিথ্যা। মোস্ট লাভ মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসাই বোকামি, ভাড়ামিতে পরিপূর্ণ। দেন হেই হো দ্য হলি, দেন দিস লাইফ ইজ মোস্ট জলি, অর্থাৎ যদিও জীবনটা অধিকাংশ বন্ধুত্ব মাঝে মানে শূন্যতা রয়েছে, ফাঁকা বুলি, অধিকাংশ ভালোবাসা শুধু মিথ্যা অভিনয় ছলনা, তারপরেও জীবনটাকে আমাদের কি করতে হবে, জলি করে নিতে হবে, জীবনটাকে হোলি করে নিতে হবে, পবিত্রর মতো করে নিতে হবে, আর নাহলে তো বেঁচে থাকা যাবে না।
এটা নিজেকে নিজে প্রবোধ সান্ত্বনা দিচ্ছে। যেমনটা প্রকৃতির সাথে আমরা পারি না, তারপরেও প্রকৃতির কিছু ভালো গুণ আছে, আবার দেখা যাচ্ছে সে রূঢ় হয়ে যায় মাঝে মাঝে, তারপরেও তো আমরা বেঁচে আছি, তাই না? তো এই পৃথিবীতে বেঁচে থাকার মাঝে কিছু পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এখন নেগেটিভ নিয়ে পড়ে থাকলে জীবনটা চলবে না। এই জন্য বলছেন যে দিস লাইফ ইজ মোস্ট জলি, ওটা জীবনটাকে আনন্দের সাথে মেনে নিতে হবে। প্লিজ প্লিজ দাও বিটার স্কাই। এবার বিটার স্কাইকে বলতেছে যে উনি বিটার, দুঃসহ আকাশ, বিরক্তিকর আকাশ। প্লিজ প্লিজ থেমে যাও, তুমি থেমে যাও একদম। হ্যাঁ, তুমি থেমে যাও, তুমি দুঃসহ আকাশ, বেদনাপূর্ণ আকাশ, যে কষ্ট দেয়। That does not bite so nigh, that does not bite so nigh। হ্যাঁ, বাইট শো না, অর্থাৎ এখানে কবি বাইট বলতে তো কামড় দেওয়ার, সো নাই কাছাকাছি এসে বলতেছে যে প্লিজ প্লিজ দাও বিটার স্কাই, that does not bite so nigh as benefits for God। যেমনটা স্যার নাই বন্ধু, মানে কি স্যার আরেকবার বলবেন? তুমি অপেক্ষা করো, ওয়েট করো, ডোন্ট আস্ক কোয়েশ্চেন্স, আমার আলোচনা শোনো, সব ক্লিয়ার হয়ে যাবে। শেষে প্রশ্ন করো। থেমে যাও তুমি দুঃসহ আকাশ, that does not bite so nigh as benefits for God। কবিতা পড়তে গেলে আক্ষরিক অনুবাদ হয় না, এটা সময় দিতে হয়, অনেক কথা আছে এটার ভিতরে, ইমোশন, সিচুয়েশন, অনেক কিছু নিয়ে বিষয়টা। এই কারণে অপেক্ষা করো, শোনো। তো তোমাদের তো এইসব কবিতার কি আসবে, তোমাদের থিম আসবে, অর্থাৎ তোমাদেরকে 50 ওয়ার্ডের ভিতরে তোমাদেরকে এই কবিতাটার যে মূল যে বক্তব্যটা আছে এইটাকে তোমরা এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে যে নাই, নাই অর্থ কি? নাই অর্থ NIGH, নেই, নেই অর্থ কাছাকাছি, নিকটে, কাছাকাছি, নিকটে। তাহলে কি বলছে? ফ্রিজ ফ্রিজ দাও বিটের স্কাই, দ্যাট ডাজ নট, ডস্ট বলতে এখন বর্তমানে ডাজ, তখন বলা হতো ডস্ট, দ্যাট ডস্ট নট বাইট সো নাই অ্যাজ বেনিফিটস ফর গড। এখানে আসলে যে রূপকটা উনি ব্যবহার করেছেন এটা হলো যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ফোঁটা শীতকালে বা উইন্ডে যখন আমাদের গায়ে পড়ে, হঠাৎ করে ঠান্ডার সময় বাতাস, ঠান্ডার দিনে যদি বৃষ্টি পড়ে বা এমনিতেই যদি বৃষ্টি পড়ে গায়ে, তো কেমন লাগে? মনে হয় যেন গায়ের মধ্যে কাঁটা বিঁধতেছে, তাই না? এটাই বলছে এখানে যে দো, এই যে এখানে দেখো স্কাইয়ের সাথে রিলেটেড লাইনগুলো খেয়াল করো। ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, দ্যাট ডস নট বাইট সো নাই, দো দাও দ্য ওয়াটার্স ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে যে কোনো কিছুর আকৃতি বা কোনো কিছুর যে শেপ পরিবর্তন করা, এটাকে বলা হয় ওয়ার্ক। দো দাও দ্য ওয়াটার্স ওয়ার্ক, দ্য স্টিং ইজ নট সো শার্প অ্যাজ ফ্রেন্ডস রিমেম্বার্ড নট। এখানে উনি বিষয়টাকে অনেক জটিল করে তুলেছেন এই কারণে যে দুইটা রূপককে একসাথে উনি ব্যবহার করছেন, অর্থাৎ এক লাইন পর পর এক লাইন উনি একটা কম্পারিজন করেছেন। এখানে আকাশকে বলেছেন যে আকাশ থেকে বৃষ্টি যখন পড়ে তখন উনি, ওনার কাছে মনে হচ্ছে যেন, অর্থাৎ উনি আকাশকে উনি পার্সনিফিকেশন করছেন, মনে হয় যেন আকাশের দাঁত রয়েছে, সে কামড় দিতে পারে, সে সাপের মতো হইতে পারে, বা কামড় দিলে সে স্টিং, স্টিং মানে কি? স্টিং দেওয়া মানে কামড় দেওয়া, হুল ফুটানো, দংশন। দংশন করা ধ্বংস। টাইপের। তো ওনার কাছে মনে হচ্ছে যে আকাশের বৃষ্টির ফোঁটা এটা দংশন করতে পারে, মানুষের এরকম দংশন করার ক্ষমতা আছে। হ্যাঁ, তো মানুষ কখন দংশন করে? যখন বেনিফিটস ফরগট, যখন কোনো বন্ধুর বা কোনো কারো কোনো উপকার করলা, যখন সেটা ভুলে গেল তখন মনে হয় যেন এইটার যে দংশনটা অনেক বেশি, অনেক বেদনাদায়ক। যখন বন্ধু ভুলে যায়, অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যখন বন্ধু তোমার উপকার ভুলে যাবে, তোমাকে ভুলে যাবে, তখন কবির কাছে মনে হচ্ছে যে এইটার বেদনা, এটার দংশনটা, এটার যে শার্প স্টিং, এটার যে হুল ফুটানো, এটার যে মানে বেদনাটা অনেক বেশি। হ্যাঁ, এটা উনি তুলনা করেছেন কিসের সাথে? প্রকৃতির সাথে। যে উনি প্রকৃতির সাথে তুলনা করতে গিয়ে প্রকৃতিকে উনি জীবন্ত করে তুলেছেন, মনে হয় যেন প্রকৃতিকে উনি জীবন দান করেছেন। এটাকে বলা হয় পার্সনিফিকেশন সাহিত্যের ভাষায়। এটা কবি সাহিত্যিকরা অনেক সময় করেন, একটা জিনিসকে টু মেক
things more visual and visible to the readers. উনি বলছেন যে আকাশের মনে হয় জীবন আছে, সে মনে হয় ভাবতে পারে, সে খুব তার কামড় দিতে পারে সে। কবি এরকম একটা ভাব দেখাচ্ছেন, তাকে পার্সনিফিকেশন করছেন যে আকাশ তুমি এত কাছে এসে কামড়াতে পারো না, যেমনটা বন্ধু, হ্যাঁ, বন্ধু তার উপকার, বন্ধুকে উপকার করলে বা কাউকে উপকার করলে যখন ভুলে যায় তখন এটার কামড়টা মনে হয় যেন অনেক বেশি লাগে। দো দাও দা ওয়াটার্স ওয়ার্প, যদিও আকাশ তুমি বৃষ্টি আমাদের গায়ে পড়ে, আমরা আমরা বৃষ্টিটা আমাদের গায়ে পড়লে আমাদের কাছে কষ্ট লাগে, মনে হয় যেন কাটা বিঁধে শীতকালের ঠান্ডা বাতাসের সময়। কিন্তু তারপরেও তো তুমি যখন বৃষ্টি আকাশ থেকে পড়ো, পানিতে পড়ে কিন্তু আরে মাটিতে পড়ো, তুমি তুমি কিন্তু শেপ পরিবর্তন করো। অর্থাৎ যখন আমরা দেখি যে বৃষ্টি পড়লে কিন্তু একটা জিনিসের রূপ রস রং পরিবর্তন হয়ে যায়। এই জন্য বলছে যে দো দাও দ্য ওয়াটার্স ওয়ার্ক, যদিও তুমি পানির মাধ্যমে কোনো কিছু আকৃতি পরিবর্তন করো, দ্য স্টিং নট সো শার্প, অর্থাৎ আকাশ থেকে যখন এত দূর থেকে আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে তখন এসে কিন্তু কোনো না কোনো একটা কিছুতে পড়ে এটা শেপ পরিবর্তন হয়ে যায়। তো কবির কাছে মনে হচ্ছে এটা যেন কামড় দেওয়ার মতো, দংশন করার মতো। ঠিক তোমারই দংশন করাটা অতটা বেদনাদায়ক নয় যেমনটা বেদনাদায়ক অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, যখন বন্ধুকে উপকার করা হয়, বন্ধুকে যখন উপকার করি বা এরকম তাকে তাকে কোনো সহযোগিতা করি, তো যখন সে ভুলে যায় তখন তার এই যে পেছন দিয়ে তার যে হুল ফুটানোর মতো যে বেদনা, তার এই ভুলে যাওয়াটা, তার এই মানে উপকারটাকে স্বীকার না করা, মনে না রাখার যে বেদনাটা, এটা অনেক বেশি বেদনাদায়ক। হেই হো সো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, হ্যাঁ, মানে এই যে গেয়ে যায় গান, গেয়ে যায় গান সবুজের প্রান্তরে। তাহলে এইটাই বলছে এখানে, অর্থাৎ এখানে এই কবিতাটা উইলিয়াম শেক্সপিয়ার যে লিখেছে এটা মানে এটা গান, এই গান, এই গানের মাধ্যমে উনি মানব জীবনের যে চরম সত্যটা উনি এখানে তুলে ধরেছেন। যদিও ভালো মানুষের ভালোবাসা ও বন্ধুত্ব মারাত্মকভাবে প্রয়োজন, তবু খাঁটি ভালোবাসা ও বন্ধুত্ব খুঁজে পাওয়াটা দুষ্কর। ঠিক আছে, শেক্সপিয়ার হিমেল শীতের হাওয়ায় নিষ্ঠুরতা চেনেন, কিন্তু তিনি নির্দেশ করেন যে মানুষের অকৃতজ্ঞতা আর মানুষের বন্ধুত্বের কপটতা, ভণ্ডামি হিম শীতের হাওয়ার চাইতেও আরো বেশি নিষ্ঠুর। অর্থাৎ উইন্টার উইন্ড থেকেও মানুষের কপটতা, মানুষের মানে মানে ফ্রড, বন্ধুত্বের যে ফলি, এগুলো আরো বেশি নিষ্ঠুর। গানটি আশাবাদী সুরের মাঝে নিহিত রয়েছে ব্যথা আর নিদারুণ যন্ত্রণা, যেগুলো উৎপত্তি ঘটে বন্ধুত্বের ভান আর ভালোবাসার নির্বুদ্ধিতা থেকে। অর্থাৎ গানটার মাঝে যেমন পেসিমিজম রয়েছে, দুঃখবাদ রয়েছে, হতাশা রয়েছে, আবার এটার মাঝে একটা আশাও রয়েছে। অর্থাৎ জীবনের বাস্তবতাটা এরকম যে সত্যিকার অর্থে ভালোবাসা, সত্যিকার অর্থে যে যেটা আমরা চাই, এটা কিন্তু নাই। তো যার ফলে আমাদেরকে এই এটাকে মেনে নিয়েই চলতে হবে, এটাকে মেনে নিয়ে আমাদেরকে জীবনটা উপভোগ্য করতে হবে। জীবনের এই অসম্পূর্ণতাটা, ইমপারফেকশন, এরকম আরেকজন কবি আছে ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন, উনিও বাস্তববাদী কবি। উনি দেখেছেন যে আমেরিকান সোসাইটিতে অনেক অনেক ধরনের প্রবলেম আছে, সোসাইটির মানুষের মাঝে অনেক ধরনের ইমপারফেকশন আছে, অনেক ধরনের দোষ ত্রুটি ধরা যায়। আমরা বাস্তব জীবনে তাই দেখি কিন্তু, যে অনেক দেখবা ফ্যামিলিতে মেম্বারদের মাঝে বা বন্ধু বান্ধবের বা সব জায়গাতে দেখবা যে সবাই ইমপারফেকশন নিয়ে চলছে, কিন্তু তারপরেও আমাদেরকে যেহেতু আমরা একটা সার্টেন একটা সময় পৃথিবীতে থাকতে হবে, আমাদেরকে কিন্তু সবসময় পেসিমিজম, দুঃখবাদী হলে কিন্তু চলবে না। আমাদেরকে এই অসম্পূর্ণতার মাঝে উই হ্যাভ টু লিভ অ্যামং দিস ফ্রেলিটিস, এই অসম্পূর্ণতার মাঝে আমাদেরকে জীবনটা চালিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য উইন্টার উইন্ড আনকাইন্ড, কেন উনি উইন্টার উইন্ডকে আনকাইন্ড বলেছেন? আনকাইন্ড বলেছেন এই অর্থে যে মানুষের সাথে তুলনা করলে, হুম মানুষের সাথে, মানুষের বন্ধুত্বের সাথে তুলনা করলে, the poet calls the winter wind unkind because its breath is rude, যে এখানে
কাইন্ড না, অর্থাৎ আনকাইন্ড। আনকাইন্ড বলেছেন এই কারণে, ওই তুলনা কর, যখন বন্ধুত্বের সাথে তুলনা করেন তখন উনি বলছেন যে না অতটা আনকাইন্ড না, কিন্তু যখন উনি ওই ব্রেথ বাতাস যখন কঠিন ভাবে বয়ে যায় তখন উনি বলছেন যে হ্যাঁ এটা আনকাইন্ড। হোয়াট ইজ ওয়ার্স দ্যান দ্য উইন্টার উইন্ড? উইন্টার উইন্ড থেকে আরো খারাপ কি আছে? ম্যানস ইনগ্র্যাটিটিউড ইজ ওয়ার্স দ্যান দ্য উইন্টার উইন্ড। এই যে উইন্টার উইন্ড থেকে আরো বেশি খারাপ হলো মানুষের ইনগ্র্যাটিটিউড, মানুষের যে তোমার অকৃতজ্ঞতা, মানুষের যে কৃতজ্ঞতা স্বীকার করে না। হোয়াই ডাজ দ্য পোয়েট ইমাজিন দ্যাট দ্য উইন্ড হ্যাজ টুথ? কেন উনি কল্পনা করেন যে বাতাসের দাঁত রয়েছে? বাতাসের আহ শীতের বাতাসের দাঁত আছে কারণ এ বাতাস তার কনকনে শীত তার দুর্বিনীত নিঃশ্বাস দিয়ে আমাদেরকে চিমটি কাটে। অর্থাৎ কবি কল্পনা করতেছে যে এই যে ঠান্ডা বাতাস উইন্টার উইন্ড, এটা কি খুব শীত, প্রচন্ড শীত হয়, এ থেকে আমাদের অনুভূত হয় এবং আমাদের মনে হয় যেন চিমটি কাটছে বা খুব কামড় দিচ্ছে, মনে হয় এই জন্য উনি ভাবছেন এরকম তার দাঁত রয়েছে, আর নাহলে এরকম অনুভূতি কেন হয়। অর্থাৎ তাদের একটা ফিলিংস, কবিদের ইমোশন। হোয়াট হ্যাজ গট শার্পার টুথ দ্যান দ্য উইন্টার উইন্ড? উইন্টার উইন্ড থেকে শার্পার টুথ কার রয়েছে? শীতের অপেক্ষা তীক্ষ্ণ দাঁত কার আছে? ঠিক আছে, শীতের অপেক্ষা তীক্ষ্ণ দাঁত কার আছে? an ungrateful friend ইনগ্র্যাটিটিউড। an ungrateful friend has got sharper tooth than the winter wind. শীতের হাওয়া অপেক্ষা একজন অকৃতজ্ঞ বন্ধুর দাঁত অধিক ধারালো। অকৃতজ্ঞ যে বন্ধু আছে তার দাঁত অনেক ধারালো, এই উইন্টার উইন্ডের থেকে আরো বেশি ভয়ঙ্কর। আচ্ছা, এরপর বলছে যে ক্যান দ্য উইন্ড ব্রিথ? হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট দ্য উইন্ডস ব্রিথ ইজ রুড? এখানে বলছে যে yes the wind can breathe. The poet says that the wind's breath is rude because it blows with pinching cold. পিঞ্চিং কোল্ড মানে যেন পিঞ্চ হচ্ছে, কামড়াচ্ছে, ঠোকরাচ্ছে, এরকম টাইপের একটা কোল্ড নিয়ে যেহেতু বয়সে বয়ে যায়, এই কারণে মনে হচ্ছে কবির কাছে যে হ্যাঁ। তারপর হলো হোয়াট ইজ দ্য পোয়েটস অবজারভেশন অ্যাবাউট ফ্রেন্ডশিপ এন্ড লাভ? হ্যাঁ, অবজারভেশনটা হলো যে জীবনে আসলে কবির পর্যবেক্ষণটা হলো যে জীবনে প্রকৃত প্রেম এবং বন্ধুত্ব পাওয়া কঠিন, তারপরেও মানুষের জীবনে এগুলো ভীষণ প্রয়োজন। এগুলা যখন, অর্থাৎ একটা মানুষ থেকে তুমি সবসময় ভালো কিছু পাবে না, তার হয়তো 40% তার থেকে ভালো পেলে আর 60% তার খারাপ। এরকম খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্স করে থাকতে হবে আমাদের। তারপরে বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট ফাইন্ড দ্য স্কাই বিটার? কবি কেন আকাশকে তিক্ত মনে করেন? কবি আকাশকে তিক্ত মনে করেন এই কারণে যে কারণ আকাশের কাছে এসে মানে কারণ আকাশ কাছে এসে দংশন করে না মানুষের, বা বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন আমাদের কাছে অতটা যদিও খারাপ লাগে, কিন্তু বন্ধুত্বের সাথে তুলনা করলে এটা আবার অনেক ইজি মনে হয়। যে আকাশ কাছে কাছে এসে আমাদেরকে অতটা কামড় দেয় না, বা বন্ধু যেরকম খুব কাছাকাছি থেকে দেখবে তোমার 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 সবচেয়ে কঠিন শত্রু তোমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, কাছের মানুষই বড় বড় শত্রু হয়। আকাশটা তোমার অনেক দূরে, তাকে তুমি দেখতে পাও, বৃষ্টি ফোঁটা পড়ছে, তোমার গায়ে পড়ছে, খারাপ লাগছে, কিন্তু বন্ধু যেরকম তোমার খুব কাছে এসে তোমাকে ঠগায়, তোমাকে ক্ষতি করে, কিন্তু আকাশ কিন্তু তোমার অত কাছে নাই, কাজে সে তোমার এত ক্ষতি করবে কিভাবে, সেটাই বলছে এখানে। ওটা তুলনা করছে, ওটা কাছাকাছি, বন্ধু খুব কাছাকাছি থেকে ক্ষতি করছে, কিন্তু আকাশ তোমার থেকে অনেক দূরে অবস্থিত, সে কিন্তু বৃষ্টি ফোঁটার মাধ্যমে তোমার উপরে শীতকালে পড়লে খারাপ লাগে, কিন্তু তারপরেও বন্ধুত্বের তুলনায় এটা কিছুই না। তারপরে বলেছে যে হোয়াট ডাজ হোয়াট কাইন্ড অফ পিপল ফরগেট রিসিভড বেনিফিটস? কোন ধরনের মানুষ রিসিভড বেনিফিট গুলো ভুলে যায়? বলছে যে বিটার পিপল লাইক দ্য বিটার স্কাই ফরগেট রিসিভড বেনিফিটস। অর্থাৎ যেসব মানুষ যারা তোমার মর্মভেদী আকাশের ন্যায় মর্মভেদী মানুষগুলোর প্রাপ্ত উপকারের কথা ভুলে যায়, যারা উপকারের কথা ভুলে যায়, যেসব মানুষ উপকারের কথা ভুলে যায় তাদেরকেই এখানে বলা হচ্ছে যে তারা রিসিভ বেনিফিটস পেয়ে তারা ভুলে যাচ্ছে। তারপরে হোয়াট মেক্স দ্য স্টিং অফ দ্য স্কাই শার্প? কি কারণে আকাশের হুলকে বা স্রোতধারাকে তীক্ষ্ণ করেছে? ওয়ার্পিং ওয়াটার, আকাশ থেকে পড়া যেই
আকাশ থেকে পাক খেয়ে পড়া জলধারা আকাশের হুলকে মানে তীক্ষ্ণ করেছে। আকাশ থেকে যে পানিটা পড়ছে, যেটা আকৃতি পরিবর্তন করে ওয়ার্পিং ওয়াটার মেক্স দ্য স্টিং অফ দ্য স্কাই শার্প। অর্থাৎ অনেক উপর থেকে যখন পড়ছে সে পানিটা, তখন তার এই যে কিন্তু তার মাঝে একটা কি, যে আমরা জানি না ভরবেগের ফলে বস্তুর মাঝে একটা তীক্ষ্ণতা পরিলক্ষিত হয়, ওইটা কিন্তু এখানে কাজ করছে। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা মোটামুটি এটা হয়ে গেল। তাহলে এখানে এই কবিতাটা বুঝতে আর কোনো সমস্যা আছে কারো? বলো। স্যার একটা প্রশ্ন ছিল, যদি মানে আমাদের ওই যে ফার্স্টে বলেন না স্যার, যখন ওই যে থিম লিখতে দেয় হুম, তখন স্যার লিখবো কিভাবে স্যার এখান থেকে এটা? লেখবা তুমি এটা থিম নিয়ে আমরা একটা আলোচনা করবো আগামী ক্লাসে, কিভাবে থিম লিখবো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একটা আলোচনা করবো। হ্যাঁ, এটা এখন হঠাৎ করে বললে হবে না, কারণ এখন তো অলরেডি ক্লাসের আর মাত্র 10-11 মিনিট বাকি আছে। তারপরে আমি বলি, এটা হলো যে থিমটা হলো তোমার লিখতে গেলে তুমি যে মূল যে বিষয়টা নিয়ে নিয়ে এখানে লেখা হয়েছে, ঠিক আছে? যেমন তোমাকে যদি বলা হয় যে এই কবিতাটা সামারি লেখো, সামারি লেখলে কিন্তু তুমি মোটামুটি এখানে প্রত্যেকটা লাইন বা এখানে যে ঘটনাগুলো ঘটেছে, রূপকগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিটেলস এখানে তুলে ধরতে হবে। আবার যদি তোমাকে যদি বলা হয় যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, এটা কিন্তু আরো অনেক বড় হবে। এখানে তুমি এখানে এই বিষয়টা আনবা, এই কবিতাটা আনবা, আরো অন্যান্য বাইরের অনেক বিষয় তুমি নিয়ে আসবে। আর যখন তোমাকে বলা হচ্ছে যে এই যে কবিতাটা আছে, এই কবিতাটার থিম লেখো, থিম মানে হচ্ছে যে একদম আমি যেটা বুঝি যে মানুষের হাড়ের ভিতরে কি থাকে, মজ্জা থাকে না, ভিতরে জি স্যার। হাড়ের ভিতরে মজ্জাটা আসল জিনিসটা, আর মানুষের দেহের যে কঙ্কালটা, এই কঙ্কালটাকে আমি মনে করি একটা সামারির মতো। আর মানুষের যে দেহের কঙ্কালের উপরে যে মাংসপিণ্ড রয়েছে, আমাদের রক্ত, শিরা, উপশিরা, এটাকে সহ প্রত্যেকটা জিনিসকে আমি মনে করি যে প্যারাগ্রাফ বা রচনা টাইপের। অর্থাৎ তুমি যে কোনো একটা জিনিস লিখতে চাও, কি নিয়ে লিখবা? ফর এক্সাম্পল তুমি একটা নোবেল লিখবা, নোবেল একটা উপন্যাস লিখবে, তুমি কি নিয়ে লিখতে চাও? তোমাকে আগে একটা থিম সেট করতে হবে যে হ্যাঁ আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে থিম, এটা আমার থিম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আমি একটা উপন্যাস লিখতে চাই। তাহলে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস, এটা হলো তোমার হাড্ডির ভিতরে, হাড়ের ভিতরে যে মজ্জাটা, এটাকে আমি কল্পনা করি। এটা অনেকের সাথে আমার হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি আমার মতো এটা চিন্তা ভাবনা করি আর কি। আর এখন উপন্যাস লিখতে গিয়ে আমার থিম আমি সিলেক্ট করলাম যে আমি কি 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি একটা উপন্যাস লিখবো, আমার থিম সিলেক্ট হয়ে গেল। এবার আমি চিন্তা করবো যে আমি এটাকে কিভাবে আমি এটাকে মানে স্কেলিটন করব, আমি এটাকে কিভাবে গোছাবো, আমি একটা প্ল্যান করব কিভাবে আমি লিখবো, মানে কোন কোন বিষয়ে আমি কিভাবে কোন কোন ঘটনা কিভাবে বর্ণনা করব, কোন কোন ক্যারেক্টারিস্টিক, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন। একটা উপন্যাস লিখতে গেলে এগুলো লাগে, প্লট লাগে, একটা কাহিনীটা লাগবে, কোন প্লট ক্যারেক্টার লাগবে, থট লাগবে, কি চিন্তায় লাগবে, থট, ডিকশন, ডিকশন মানে শব্দ, মানে কোন শব্দ চয়ন, কোন ধরনের শব্দ আমি চয়ন করব, এগুলো নিয়ে আমাকে একটা একটা স্ট্রাকচার দ্বারা করাইতে হবে। এটাকে আমি মনে করি সামারি। ঠিক আছে? প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, এটার উপরে আমি একটা সামারি তুলতে হবে আমাকে, যে আমার চরিত্রগুলো কি হবে, আমার ঘটনার সেটিংটা কোথায় হবে, কোন কোন জায়গা নিয়ে আমি লিখবো, বা আমি আমার ঘটনার ধারাবাহিকতা আমি বর্ণনা করব কিভাবে, এটাই আমাকে চিন্তা করতে হবে। এরপরে আমি মনে করি যে এটাকে যখন তুমি ডিটেলস লিখবে, তখন এটা একটা উপন্যাস হয়ে যাবে ঘটনাগুলো, মানে অর্থাৎ অর্থাৎ এটা একটা বিল্ডিং যখন তুমি রং করবে এটার ভিতরে, বা এটাকে তুমি ঢালাই এই জায়গায় তুমি প্লাস্টার করলে, তখন কিন্তু এটা রচনা হয়ে গেল। অর্থাৎ প্রথমে হলো থিম সিলেক্ট করা, যে কিসের উপরে আমি লিখতে চাচ্ছি, এরপর হলো এটা সামারি করা, এটা সামারি বলতে মানে এটা প্ল্যান করা, যে তুমি এটা কিভাবে লিখবা, কোন জায়গায় কি করবে। এরপরে তুমি এটার উপরে এটাকে তুমি লেখা শুরু করলা, যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন এটা একটা নোবেল হয়ে গেল। ঠিক সেভাবে একটা কবিতা লিখতে গেলে তোমাকে আগে একটা থিম সিলেক্ট করতে হবে, যে তুমি কিসের উপরে লিখতে চাও। হ্যাঁ, তুমি মনে করো যে ইনোসেন্স অফ চাইল্ডহুড, শিশুদের যে শিশুকালের যে তাদের যাদের যে ইনোসেন্স আছে, এটার উপর আমি একটা কবিতা লিখতে চাই। তো এখন আমি লিখতে চাই, তো এবার আমি দেখবো যে কোন ফরম্যাটে আমি লিখতে চাই। আমি কি সনেটের ফরম্যাটে লিখতে চাই, আমি কি 14 লাইনে লিখতে চাই, আমি কি প্রথম 8 লাইনে হয়তো আমি বিষয়টাকে তুলে ধরবো,
এবং শেষের 6 লাইনে আমি আমার মূল বক্তব্যটা প্রেজেন্ট করব। হ্যাঁ, এই যে আমি কোন ধরনের শব্দ চয়ন করব, আমার এই যে এটার মাঝে কি অন্তমিলটা কেমন হবে, যেমন এই কবিতার মাঝে একটা অন্তমিল রয়েছে কি, এই কবিতার মাঝে তোমার এখানে এই যে অন্তমিল রয়েছে কি, এখানে কিন্তু একটা মিউজিক্যাল ইফেক্ট আছে এই কবিতাটা দেখো, উইন্ড, তারপরে তোমার দেখো ওই যে সিন, কিন, হ্যাঁ, হলি, ফলি, জলি, স্কাই, হ্যাঁ, ওয়ার্প, শার্প, একটা এই যে শেষের দিকে যে অন্তমিল, একটা রিদমিক একটা ছন্দ রয়েছে, কিন্তু তুমি কোন ছন্দে লিখতে চাও, তুমি কবিতার মধ্যে কোন ধরনের ফিগারস অফ স্পিচ, সাহিত্যিক, যেমন উনি এখানে এই কবি এখানে উনি উনি এখানে এই যে পার্সনিফিকেশনটা ইউজ করেছেন, উনি এখানে মেটাফোর ইউজ করেছেন। মেটাফোর মানে হচ্ছে যে মানে তুলনা করে একটু গভীরভাবে। আর সিমিলিও ইউজ করে অনেকে, সিমিলিটা আরো খুব ক্লিয়ার বোঝা যায়। অনেকে মেটাফোর ইউজ করে, সিমিলি ইউজ করে, পার্সনিফিকেশন, এই ধরনের বিভিন্ন টার্মিনোলজি আছে সাহিত্যের, এগুলা ব্যবহার করে। হ্যাঁ, তো এগুলা ব্যবহার করার মাধ্যমে তারা বিষয়টাকে তোমার কাছে পরিষ্কার করে তোলে। যেমন এখানে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে দেখো, যে one of the charms of the poetry is the music it creates with words. শব্দের মাধ্যমে কিন্তু এখানে কি রয়েছে, এখানে কিন্তু একটা মিউজিক রয়েছে। Read the song aloud and feel how the last word in each line matches in sound with the last words in the lines. The poet has followed a pattern here in rhythm, in rhyming. Identify the pattern by showing which word matches with which word in sound. You can merge each word, for example, A, B, C, D letters from the alphabet. ঠিক আছে, তাহলে এখানে এখানে কবি এখানে কি করেছেন যে বিভিন্ন ধরনের, যেমন উইন্ড, আনকাইন্ড, ইনগ্র্যাটিটিউড, এই যে রুড, কিন, এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা অন্তমিল রয়েছে। এই যে কিন, সিন, হলি, জলি, স্কাই, নাই, ওয়ার্ক, শার্প, ঠিক আছে, অর্থাৎ একটা তাল, একটা মিউজিক্যাল একটা ইফেক্ট কিন্তু এখানে আছে, এটাও তোমাকে সেট করতে হবে। ঠিক আছে, এই যে বলছে যে হোয়াট ইজ দ্য জেনারেল থিম অফ দ্য সং, ডু ইউ থিঙ্ক ইট ইজ স্টিল ভ্যালিড। এই যে এখানে কিন্তু মানে থিমের কথা কিন্তু চলে আসছে, এই যে এটাই কিন্তু থিম। কি বলছে এখানে, থিমটা কি, এখানে থিমটা হলো যে সত্যি কথা, মানে যেটা যে রিয়েল লাভ এন্ড ফ্রেন্ডশিপ ইন দ্য সোসাইটি ইজ রেয়ার। থিমটা এখানে এই থিমটা এইটাই বলছে যে প্রকৃত অর্থে যে ফ্রেন্ডশিপ এবং লাভ এটা কিন্তু নাই। অর্থাৎ থিমটা কি, যে আদার দেন সামারি অফ দ্য পোয়েম অর আদার দেন সামারি অফ এনি রাইটিং, এটা হলো মূল কথা। থিমটা তোমার হলো আদার দেন দ্য সামারি অফ দি রাইটিং, সামারির বাইরেও তুমি যখন কোন বিষয়টা নিয়ে লেখছো সেটাকে আমরা বলছি থিম। তাহলে এখানে থিমটা কি বলেছে, যে রিয়েল লাভ এন্ড ফ্রেন্ডশিপ ইন দ্য সোসাইটি ইজ রেয়ার, এভরিওয়ান ইজ ফর হিমসেলফ, প্রত্যেকে যার যার জন্য, নো ওয়ান কেয়ারস ফর এনিবডি, কেউ কারোর জন্য কেয়ার করে না, conflict related to the interest is the prime cause of displeasure in the society. কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে তুমি আরেকজনের সাথে ঝগড়ায় বিবাদ হবে, তোমার স্বার্থে যখন আঘাত আসবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখন হবে তোমার, তখনও তুমি আরেকজনের বিরুদ্ধে লেগে যাবে। সো পিস লাভিং পিপল resort to shelter in the lonely forest where they have some natural forces. যারা এখানে যেহেতু আমাদের সমাজে যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যার যার স্বার্থে আমরা দেখা যায় যে খুব ভালো আছি, আমার স্বার্থটা সংরক্ষিত হয়েছে, আমি খুব খুশি, আর আমার স্বার্থটা ব্যাঘাত ঘটলে কিন্তু তখন আর আমার এই যে মানে কি ভালো থাকার যে ভুল পাল্টে যায়। ঠিক আছে, এই যে দরবেশ মার্কা চেহারা, আর তখন দরবেশ থাকে না, তখন এটা হিংস্র হায়নার মতো হয়ে যায়। তো তখন আমরা কি করি, এই জন্য কবি বলছেন কি, যে যারা ভালোবাসা পছন্দ করে, শান্তি পছন্দ করে, তারা কি করে, এই ঝুট ঝামেলা পছন্দ করে না, তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়, ন্যাচারাল ফোর্সের কাছে গিয়ে তারা আশ্রয় নেয়, সারেন্ডার করে। দো হস্টাইল সামটাইমস, যদিও এই ন্যাচারাল ফোর্স গুলো, এই ঠান্ডা বাতাস গুলো, অর্থাৎ কবি এখানে ওই নাটকের কথা বলেছেন, নাটকের কথাটা এখানে আসি, অর্থাৎ ওই সমাজে বসবাস করে উনি দেখলেন যে কোনো কারণে সমাজের সবার সাথে ওনার বনাবনি হচ্ছে না, উনি চলে গেলেন জঙ্গলে, ওই যে ফরেস্ট অফ আর্ডেন কবি, যেহেতু এটা একটা এজ ইউ লাইক ইট যে নাটক থেকে নেওয়া হয়েছে, ফরেস্ট অফ আর্ডেনে উনি চলে গেলেন। ওইখানে গিয়ে উনি কি করলেন, ভাবলেন যে সমাজের ভিতরে এত
বিশৃঙ্খলা এত 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 কিছু চাওয়া পাওয়া মানুষের পূর্ণ হয় না, যাক প্রকৃতির কাছে চলে যাই। তো প্রকৃতির কাছে গেলেন উনি, গিয়ে উনি ন্যাচারাল ফোর্স গুলোকে ফেস করতে হলো, ঠান্ডা বাতাস, বৃষ্টি, তো তারপরে ওনার কাছে মনে হয়েছে যে এই প্রকৃতির কাছে একটা নির্মল আনন্দ রয়েছে। তো বলছে এখানে, দো হস্টাইল sometimes as their companions, peace loving people try to avoid unexpected incidents of society and want to have refuge in nature's lap. তো যারা শান্তিপ্রিয় মানুষ তারা করে কি, তারা নিজেদেরকে প্রকৃতির কাছে নিয়ে যায়, প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। যখন তারা মানব, যেমন আমরা এরকম একটা ভাব আমরা দেখতে পাই বিভিন্ন কবি সাহিত্যিকদের মাঝে, মানে যে উইলিয়াম বাটলার ইয়েটস একজন কবি, উনার মাঝে এই ধরনের একটা চিন্তা, এসকাপিজম, এটাকে সাহিত্যের ভাষায় বলা হয় এসকাপিজম। এসকেপ থেকে এসকাপিজম মানে পলায়ন পর। রোমান্টিক ধারার কবি যারা সাহিত্যিক রয়েছেন তারা আসলে বাস্তবতাটাকে ফেস করতে চান না। তো উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু এই ধরনেরই, আবার তার মাঝে কিন্তু বাস্তবতার একটা বিষয় রয়েছে। তো কবি সাহিত্যিক যারা রোমান্টিক ধারার, তারা করে কি, কোনো কিছু হলেই তারা বাস্তবতাটাকে ফেস না করে একটা কল্পনার জগতে চলে যেতে চায়। হ্যাঁ, মানে ল্যান্ড অফ ইমাজিনেশনে চলে যেতে চায়, একটা একটা ইউটোপিয়ান, একটা এই টোটালিটারিয়ান সোসাইটিকে ত্যাগ করে ওনারা এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেন যেটাকে আমরা ইউটোপিয়ান বলে থাকি, যেটাকে আমরা আইডিয়াল সোসাইটি বলে থাকি, যেটাকে আমরা আইডিয়াল স্টেট বলে থাকি। সেই আইডিয়াল স্টেটে উনি চলে যেতে চান, যেখানে কোনো দুঃখ, জরা জীর্ণতা, ব্যথা বেদনা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অর্থাৎ যে মানুষের যেসব নেগেটিভ সাইডস রয়েছে এগুলো কিছুই থাকবে না। তা আবার আমরা শিখেছি যে মানে সৌন্দর্য জিনিসটার সংজ্ঞাটা আমরা জানি। সৌন্দর্য জিনিসের সংজ্ঞাটা কি? সৌন্দর্য তখনই সুন্দর যখন